আচ্ছা, আজকে আমরা ওই ৮ নাম্বার চ্যাপ্টারটার পদার্থের গাঠনিক ধর্ম সেই চ্যাপ্টারটার কিছু সলভ দেখবো, ম্যাথের সলভ করব। আমি টাইপ ধরে ধরে কয়েকটা করাবো। আর তারপরে যদি প্রবলেম থাকে, আর এর মধ্যে তোরা ওই প্রবলেমগুলো দেখছিস কিনা আমি জানি না, তো তারপরে প্রবলেম থাকলে আমি বাকিগুলো আবার পরে ডিসকাস করব। আর সাগর বোধহয় একটা প্রবলেম দিছিস, প্রবলেমটা আমি মাত্রই দেখছি। আচ্ছা, তো সব শেষ করা হইলে যদি পসিবল হয় আমি তাইলে আজকে ওটা দেখাবো, আর যদি না হয় তো নেক্সট আলোচনা করব, অথবা আমি সলভ করে তোরে পাঠাই দেব। আর আরেকবার একটু বলে দিই, যাদের ধর কোনো প্রবলেম যদি পাইলি হুটহাট করে, তাহলে প্রথম কথা হচ্ছে, প্রথমে যদি এমন হয় যে তুই সলভের মধ্যে কোনো লাইন বুঝতেছিস না, তাইলে আমাকে সলভ সহ ওই লাইনটুকু মার্ক করে পাঠাবি যে ভাই এই লাইন বুঝতেছি না। তাহলে আমি জাস্ট স্পেসিফিক ওটুকু বলে দিব, মানে ছবি যখন পাঠাবি। আর আমাকে ইনবক্সে পাঠাবি, আর ইনবক্সে পাঠিয়ে সাথে সাথেই রিপ্লাই আশা করবি না, আমি যখন সুযোগ পাবো আহ, জানাবো। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, ওই আহ, যদি ইয়া না থাকে, ধর সলভ না থাকে, শুধু ডিরেক্ট অ্যান্সার দেওয়া থাকে, আর এই যে বিভিন্ন ইয়াগুলাতে, আই মিন ধর ওই অ্যাডমিশন গাইড বা এগুলা থেকে যদি এগুলা মাঝে মাঝে ডাটা কম বেশি থাকে, বা এরকম হয় যে কোশ্চেনটা ভুল থাকতে পারে, মানে সেই ক্ষেত্রে জাজ করার কোনো ওয়ে নাই যে অঙ্কটা ঠিক হচ্ছে কি হয় নাই। সো যদি তোর কাছে সলভ থাকে, তাহলে ওই সলভ তুই দেখে যে পোর্শন বুঝতেছিস না, ওই সলভ সহ আমাকে পাঠাবি, তাহলে আমি অ্যান্সারটা দ্রুত বলতে পারবো। আর নাইলে, আর ধর হুট করে ক্লাসের আগে হুট করে দিয়ে দিলে, সাথে সাথে ওইটাকে করে আমার জাজ করে দেখা সম্ভব হয় না আর কি। সো আগের থেকে দিয়ে রাখলে সুবিধা হয় আমার জন্য। আর আমার ইনবক্সে দিয়ে রাখবি, গ্রুপে দিলে পরে কথাবার্তায় আমি নাও পাইতে পারি, ইনবক্সে দিবি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর আমি এখন তাইলে আগে আমি এই চ্যাপ্টারটা টাইপ ধরে ধরে কিছু ম্যাথ করাই দিচ্ছি, মানে যেগুলা সচরাচর বেশি আসে। ম্যাথ মোটামুটি ডিরেক্ট সূত্র থেকেই বেশি, সরাসরি মানে বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সান্দ্রতা গুণাঙ্ক আর ওই ইয়ং এর গুণাঙ্ক পৃষ্ঠ টান। আর আরেকটা হচ্ছে ওই যে আহ, যেটা দেখাইছিলাম, অনেকগুলা ক্ষুদ্র ফোঁটা থেকে বড় পানির ড্রপ, বা এরকম বড় ড্রপকে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র পানির ড্রপে রূপান্তর করা, এই ম্যাথগুলা বোর্ডে বেশি আসে। তো আমরা কয়েকটা দেখি, কিছু একদমই সহজ, সেগুলা আমি জাস্ট বলে দিয়ে যাই। তবে বোর্ডে আসলে আমি সেগুলাকে একটু একটা দু একটা একটু করে উল্লেখ করতেছি। আচ্ছা, এরকম আমি আমি আপাতত শাহজাহান তপন স্যারের বই ফলো করতেছি। ওকে, যে কোনো বই দেখলেই অবশ্য তোদের হবে, সমস্যা নেই। So, আমি এইটার ফার্স্টে একদমই ইজি ম্যাথ, বা এই টাইপের ম্যাথ আমাদের কোশ্চেনের ভেতরে পরবর্তীতে দরকার হবে, এরকম যে সরাসরি, অবশ্য 9-10-এও আমাদের যে স্থিতিস্থাপকতা নিয়ে ছিল, সেখানে আমরা এই টাইপের অঙ্ক দেখছিলাম অনেকে। ওকে, আই মিন টেস্ট পেপার গুলাতে ছিল, অথবা গাইড গুলাতে এগুলা অঙ্কগুলা ছিল, যদিও বইয়ের মধ্যে সরাসরি দেওয়া ছিল না। আচ্ছা, এরকম একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করতেছি ফার্স্টে। সো আমার ইয়া অনুযায়ী, আই মিন আচ্ছা, তাইলে আগে পদার্থের গাঠনিক ধর্ম, আর যদি পসিবল হয় আজকে 8 নাম্বার চ্যাপ্টার শুরু করব, আর যদি না হয় তো নেক্সট দিন আমরা 8 নাম্বার চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। পদার্থের গাঠনিক ধর্মের এই আমার বই অনুযায়ী 7.3 আর কি উদাহরণ। অবশ্য তাদের উদাহরণ কয় নাম্বার সেটা দরকার নেই, আমি অঙ্কটা বলি। একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য বলা আছে, সেটা হচ্ছে 2 মিটার। সো এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তার মানে এ, সেটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। তারপর বলে দেওয়া আছে তারটার এক প্রান্তে একটা ওজন ঝুলাই দেওয়া হয়েছে, মানে বল প্রয়োগ করা হয়েছে 20 নিউটন বল। সো বের করতে বলছে এর দৈর্ঘ্য বৃদ্ধিটা কত, এল বের করতে বলছে। আর ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, মানে সব ডাটা একদম সরাসরি সহজভাবে দেওয়া, কোনো প্যাচ নাই। আচ্ছা, 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। সো এইখানে এই অঙ্ক করার আমার দরকার নাই, সরাসরি জাস্ট আমরা সূত্রে বসাই দিয়ে করব, খালি ওই এককগুলো একটু চেঞ্জ করে, সরি, এটা মিলিমিটার স্কোয়ার দেওয়া ছিল। সো এটাকে যদি আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করি, সো যেহেতু আই মিন 10⁻, 1 মিলিমিটার ইকুয়ালস টু 10⁻³ মিটার, সো মিলিমিটার স্কোয়ার ওটা 10⁻⁶ হয়ে যাবে মিটার স্কোয়ারে কনভার্ট করে নিলে। জাস্ট খালি এই এককটা চেঞ্জ করে আমরা সরাসরি ওই ইয়ং এর গুণাঙ্কের যে সূত্র ছিল, পীড়ন বাই বিকৃতি, এফ বাই এ, এল বাই এল,
এটা দিয়ে সরাসরি করে ফেলতে পারবো। এটা একটা বোর্ডে আসা অঙ্ক, এই জন্য আমি বললাম আর কি। তবে এখন যেহেতু আমাদের সৃজনশীলের মধ্যে সরাসরি এভাবে সবকিছু বলা থাকবে না, কিন্তু এই জিনিসটা কি এই অন্য কোনো ভাবে চিত্র দিয়ে বলা থাকতে পারে, অথবা গ্রাফ দিয়ে বলা থাকতে পারে, এভাবেই হোক এই টাইপেরই জিনিস, মানে জিনিসগুলো উদ্দীপক থেকে ধরতে হয়তো একটু এত সহজ হবে না, একটু চিন্তা করা লাগবে, কিন্তু সরাসরি এই সূত্রই। আচ্ছা, সো এই ক্ষেত্রে এই অঙ্ক নিয়ে আর বেশি বলার কিছু নাই, সরাসরি ডাটা বসাই দিলে এখানে অ্যান্সারটা এল বেরোয় আসবে, যেটা মানে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা বেরোয় আসবে সেটা হচ্ছে 2 × 10⁻⁻⁴ মিটার। অবজেক্টিভে এগুলা থাকতে পারে, ছোট ছোট অঙ্ক যেগুলা। তবে কোশ্চেন সহজ হইলে এইরকম ম্যাথ গয়ের জন্য আমরা পেয়ে যেতে পারি। গয়ের মধ্যে নরমালি এরকম সরাসরি সূত্রে বসাই দিয়ে করা যায়, এরকম ম্যাথে বেশি আসে। ঘয়ের মধ্যে নরমালি তুলনা করতে দেয়, যে ধর দুইটা আরেকটা তার দেওয়া থাকবে, বলবে যে এটা হয়তো প্রথম তারের জন্য দেওয়া, দ্বিতীয় তারের জন্য বলবে দ্বিতীয় তারের সাথেই তারের স্থিতিস্থাপকতা তুলনা করো, বা কোনটার স্থিতিস্থাপক ধর্ম বেশি, এভাবে বের করতে বলতে পারে। আচ্ছা, তো আমাদের ওই যে ইসের ক্ষেত্রে পয়জনের অনুপাতের ক্ষেত্রে এরকম এরকম সহজ আর একটা ম্যাথ, সেটা হচ্ছে 7.4। এটার মধ্যে বলা আছে যে একটা তারের দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 মিটার, তারের ব্যাস তার মানে ক্যাপিটাল ডি, ডায়ামিটার সেটা দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার। সো এটাকে মিটারে নিলে আবার ওই যে 10⁻³ মিটার আসবে। তো বলা হয়েছে যে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে 0.05 সেন্টিমিটার, 0.05 সেন্টিমিটার। সো এটাকে আমরা মিটারে নিয়ে নিব, 0.05 × 10⁻² মিটার। জিজ্ঞেস করা হয়েছে ব্যাস কতটুকু হ্রাস পাবে, তার মানে এই যে ডি এর মান, স্মল ডি। আমরা পড়ে আসছিলাম পয়জনের অনুপাতের ক্ষেত্রে, ওখানে প্লাস মাইনাস নিয়ে একটা ব্যাপার বলছিলাম, যে ওখানে আমরা একটা মাইনাস সাইন দিছিলাম, এরকম যে সবসময় দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে ব্যাস হ্রাস পায়। তো মাইনাস সাইনটা দিয়ে ব্যাস হ্রাসটাই বুঝাইছিলাম। এখন এখানে বলেই দিছি এটা হচ্ছে ব্যাস হ্রাস, তাহলে আর ওই আমার মাইনাস সাইন নিয়ে আর চিন্তা ভাবনা করা লাগবে না। আমরা সবসময় বলছিলাম যে ম্যাথ করার সময় আমরা ওই মাইনাস সাইন ছাড়া করলেও কোনো প্রবলেম নাই। সো আমরা সেটাই করতে পারি, যে ইয়াটা কি ছিল, পয়জনের অনুপাতটা কি ছিল, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। সো পার্শ্ব বিকৃতিটাকে আবার দুই ভাবে লেখা যেত, ব্যাস দিয়ে ব্যাসার্ধ দিয়ে। এখানে যেহেতু ব্যাস দিয়ে দেওয়া আছে, সো আমরা ব্যাস দিয়ে করতেছি, আবার ব্যাসার্ধ দিয়ে করলেও কোনো সমস্যা ছিল না। দাঁড়া একটু, সো এরকম আসতেছে, এই ডি, ক্যাপিটাল ডি বাই স্মল ডি বাই ডি, এটা ছিল পার্শ্ব বিকৃতি, আর নিচেরটা ছিল দৈর্ঘ্য বিকৃতি, সেটা ছিল স্মল এল বাই এল। আচ্ছা, তো এইখান থেকে হ্যাঁ সিগমার মানটা দেওয়া আছে, সিগমার মানটা দেওয়া আছে 0.25। আচ্ছা, এই যে মনে আছে পয়জনের অনুপাতের কোনো একক ছিল না, কারণ এটা একই জাতীয় দুইটা রাশির অনুপাত ছিল, বা এই যে বিকৃতিরও একক ছিল না। ওকে, সো এখন সিগমার মান দেওয়া আছে এখান থেকে আমরা ডি এর মান সরাসরি বের করতে পারবো, বসাই দিলেই হবে। ডি ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 6.25 × 10⁻⁻8 মিটার। এখন কেউ যদি মাইনাস সাইন দিয়ে করে, মাইনাস সাইন দিয়ে করলেও তার কোনো সমস্যা নাই, এখানে একটা মাইনাস আসবে যেটা দিয়ে বোঝাচ্ছে ব্যাসটা হ্রাস পাইছে। কিন্তু যে আমরা এখানে বলেই দিছে যে ব্যাস কতখানি হ্রাস পাবে, মানে এখানে বাংলাটা এটার মান, এটার নামটাই হচ্ছে বা এটার পরিচয়টা হচ্ছে হ্রাস পাওয়া ব্যাসার্ধ। সো এই জন্য আমরা যদি মাইনাস সাইন ইউজ না করি তাতেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, গেল। ওকে, এবার একটা সৃজনশীল টাইপের ম্যাথে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017-তে আসা। সো আমি এখন নাম্বার না লিখে বোর্ডের লিখি, তাহলে সুবিধা হবে। বরিশাল বোর্ড 17, এখানে বলা আছে যে একটা 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট আর 8 মিলিমিটার পুরু, তার মানে এরকম ধর এটা হচ্ছে এটা দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার,
আমি উদ্দীপকটাকে না লিখে চিত্র আকারে রাখতেছি, তোরা তো কোশ্চেন পেয়ে মানে দেখতেই পারবি। 1 × 10⁻⁻, আচ্ছা মিলিমিটার না, সরি 1 মিটার স্কোয়ারই, সো এটা আর চেঞ্জ করা লাগবে না। ওকে, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, আর হচ্ছে 8 মিলিমিটার পুরু। সো এইটুকু হচ্ছে 8 মিলিমিটার, 8 মিলিমিটার এরকম পুরুত্বের একটা ইয়া দেওয়া আছে আমাদের, স্টিলের প্লেট। এটা একটা স্টিলের প্লেট, যেটা এক পৃষ্ঠ দৃঢ়ভাবে আটকানো, মানে এই নিচের পৃষ্ঠটা ওই যে তলটার উপরে আছে এটা, সেটার সাথে এটা ফিক্সড। ওকে, সো আমরা তারপরে যেটা করছি, উপরের পৃষ্ঠে বল প্রয়োগ করছি, এই জায়গাটায় বল প্রয়োগ করছি পাশ থেকে, ওই যে ব্যবর্তন মোচড় যেটা। ওকে, এই যে বইয়ের ক্ষেত্রে দেখাইছিলাম, বা এই ডাস্টারের ক্ষেত্রে ধর নিচেরটা ফিক্সড, উপরে বল দিচ্ছি, হ্যাঁ বেঁকে যাবে এই জিনিসটা। ওকে, তো এখন বলছে যে এর ফলে একটা ব্যবর্তন তৈরি হইলো, মানে ব্যবর্তন তৈরি হওয়া বলতে আমরা এই যে এইখানে যে একটা কোণ তৈরি হইতো থিটা, চেপে মনে আছে আশা করি, তো এইটাকে থিটা দিয়ে, এটাকে ব্যবর্তন বিকৃতি বলতাম আমরা, ব্যবর্তন বিকৃতি থিটা, সেই কোণ তৈরি হয়েছে। এখন বলা হয়েছে আমাকে যে ব্যবর্তন গুণাঙ্ক এটা বলে দেওয়া আছে। সো ব্যবর্তন গুণাঙ্কটা আমরা ইটা দিয়ে দেখাইতাম বা এন দিয়ে দেখাইতাম, যেটাই হোক ইটা দিয়ে দেখাইতাম। এটা দেওয়া আছে হচ্ছে 8 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। এটা দেওয়া আছে ব্যবর্তন গুণাঙ্ক। আর বলে দিছি, আচ্ছা যা হোক, এইটুকুই হচ্ছে আমাদের উদ্দীপকের কথাবার্তা। এবার প্রথম কোশ্চেনটা হচ্ছে, যদি উল্লিখিত প্লেটের ব্যবর্তন বিকৃতি, মানে এই যে এটাই সেই ব্যবর্তন বিকৃতি থিটা, যদি থিটা ইকুয়ালস টু 0.3 হয়, এটা বলে দেওয়া আছে যে থিটা ইকুয়ালস ব্যবর্তন বিকৃতিটা যদি 0.3 হয়, তাইলে কত বল প্রয়োগ করতে হবে। মানে আমাকে হলে, এটা কিন্তু একটা বিকৃতি ছিল, এটার কিন্তু কোনো একক নাই, হ্যাঁ 0.3 হলে কত বল প্রয়োগ করতে হবে, মানে এই যে এখানে যে আমরা বলটা প্রয়োগ করছি এফ বল, সেই এফটা কত সেটা বের করতে বলছে। এটা হচ্ছে গ নাম্বার। সো আমাদের ব্যবর্তন গুণাঙ্ক, সেটা সূত্রটা এরকম ছিল, সবগুলাই ছিল পীড়ন বাই বিকৃতি। সো পীড়ন সবসময় আমরা F/A দিয়ে লিখতাম, আর বিকৃতিটা এক এক ক্ষেত্রে এক এক রকম ছিল। সো এই ক্ষেত্রে বিকৃতিটাকে আমরা থিটা দিয়ে দেখাইছিলাম, এটা এরকম থিটা ছিল। সো এটাও সহজ, খালি ওই উদ্দীপকটা পরে বোঝা দরকার, সেটা হচ্ছে ব্যাপার। সো এখানে এফ বল বের করা লাগবে, ইটা দেওয়া আছে, থিটাও দেওয়া আছে, এও জানি, সবকিছু বসাই দিলে আমাদের লাস্টে এফ যেটা আসবে 2.4 × 10⁻10, 2.4 × 10⁻10। আমি সরাসরি অ্যান্সার বসাই দিচ্ছি, তারপরেও যদি বইয়ে কোথাও ভুল থাকে তোরা করে ওটা দেখবি আর কি। কিছু কিছু অ্যান্সারে ভুল আছে, এখানেই একটা ম্যাথে ভুল আছে, আমি বলবো নি সামনে গিয়ে। আচ্ছা, আমি কিন্তু সরাসরি অ্যান্সার দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, তো এইটা, সো এই জিনিসটা দেখ, আবারও কিন্তু একই ব্যাপার যে আমরা সূত্রই সরাসরি বসাই দিচ্ছি, কিন্তু উদ্দীপক থেকে জিনিসটা ধরতে পারা এটা জরুরি। এইটা কেমনে পারবি? প্র্যাকটিস করতে করতে পারবি। যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবি তত পারবি। আবার কোশ্চেন প্র্যাকটিস করার সময় তুই দেখে দেখেই কোশ্চেন প্র্যাকটিস করবি। দেখে দেখে বলতে বোঝাচ্ছি, তুই কোশ্চেন দেখে সলভ দেখেই ম্যাথ করবি প্রথমে। মানে ধর কোন একটা টেস্ট পেপার বা গাইড নিলি, তুই প্রথমে 10টা ম্যাথ বা 15টা ম্যাথ তুই উদ্দীপক দেখবি, নিজে মাথায় একটু চিন্তা করবি যে কিরকম হয় বা কিরকম হইতে পারে, তারপরে অ্যান্সারটা দেখবি তুই, যে ওখানে যে অ্যান্সারটা করা আছে তোর চিন্তার সাথে মিলছে কিনা। মিললে তো ভালো, আর না মিললে শিখলি। ওকে, এভাবে 10টা অঙ্ক দেখার পর পরের 5-10টা তুই এমনি এমনি পারবি। মানে এভাবে ম্যাথ সলভ করবি। প্রথমেই তুই চ্যাপ্টার শেষ করে তুই প্রথমেই গিয়ে ওই যে প্র্যাকটিস প্রবলেম যেগুলো সেগুলো করা শুরু করবি না। মানে যেখানে সলভ নাই প্রথমেই সেগুলো নিয়ে বসবি না, তাতে তোর টাইম নষ্ট হবে, অঙ্ক করতে পারবি কম। কিন্তু প্রথমে দেখে এরকম 10টা-15টা সলভ করবি, তারপরে তুই এমনিতেই 15-20টা করে ফেলতে পারবি, টাইম বাঁচাইতে পারবি। ওকে, আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করতাম। প্রথমে আমি ওই কাজটা করতে গেছিলাম এবং তাতে দেখছি যে আমার প্রচুর টাইম নষ্ট হয়েছে, আমার সেই অনুযায়ী আমি পরে আগাইতে পারি নাই। পরে ওই স্ট্র্যাটেজি চেঞ্জ করার পরে আমি অনেকখানি আগাই যেতে পারছি আর কি। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখিস সবসময় এই টাইমগুলোতে, মানে এগুলো হচ্ছে ভাইটাল সময়। এখন তোর মধ্যে পড়ার একটা স্পিড আসছে, এখন তুই যত বেশি পড়ে রাখতে পারিস বা প্রবলেম সলভ করতে পারিস। তো এই জন্য তুই যদি এখন
ধর ওই যে ওইরকম চিন্তা করে অনেকক্ষণ ধরে একটা অঙ্ক মিলানো, এই ব্যাপারটা, এটা টাইমটা অলরেডি তুই পাস করে আসছিস, মানে এটা তুই যদি একটু আগে করতি তাইলে ব্যাপারটা ছিল। এখন এসে এই টাইমটা করে টাইম নষ্ট করার কোনো মানে নেই। এখন তুই দেখে দেখে 10-15টা সলভ করার পরে তোর মাথায় একটা আইডিয়া চলে আসবে, এরপরে উদ্দীপক দেখলে তুই ধরতে পারবি। এরপরেও 2-3টে উদ্দীপক থেকে যাবে যেগুলা তুই পারবি না, ওটা তোর দোষ না, ওটা আমাকে দিলেও আমি হয়তো প্রথম চেষ্টায় পারবো না। মানে এইরকম কিছু ম্যাথ থাকবেই যেগুলো একটু এক্সেপশনাল, ওগুলা নিয়ে আবার হা হুতাশ করার কিছু নাই। আবার প্রত্যেকটা বোর্ড কোশ্চেনেই দেখবি বেশিরভাগ ক্ষেত্রে আহ, যদি 8টা সৃজনশীল যে এতদিন আসছে, 2টা বা 3টা, একে তো লাস্ট কয়েক বছর ধরে ডাটা ভুল থাকতো খুব, এটা একটা ঝামেলা ছিল। যদি ডাটা ঠিকও থাকে, এরকম 2টা বা 3টা সৃজনশীল থাকবে যেগুলো একটু ক্রিটিক্যাল, বাকিগুলা খুব দ্রুত করে ফেলতে পারবে। ওই 2-3টার মধ্যে তোর একটু মাথা খাটাইতে হবে। সো এর মধ্যে ওই 3টার মধ্যে একটা হয়তো আহ, মানে প্রায় 90% পোলাপানি ওই হলে বসে মিলাইতে পারবে না, মানে ওটা কেউ অ্যান্সারই করবে না, এরকম কিছু ম্যাথ থাকতেই পারে। ওটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই, এরকম 2-1টা আসতেই পারে। কিন্তু তুই ওই বাকি 8টার মধ্যেই ওইটা বাদ দিয়ে 7টা তোর পারতেছিস কিনা এই ব্যাপারটা জরুরি। এটা শুধু বোর্ড কোশ্চেনের জন্য না, অ্যাডমিশনের জন্য এই ব্যাপারগুলা। যদি আমি আমার নিজের বুয়েট এক্সামের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা হচ্ছে আমার একটা এরকম বাজে অভ্যাস ছিল। সেটা হচ্ছে আমি ক্লাসে মানে এক্সাম হলে জুয়া খেলতাম। এক্সাম হলে জুয়া খেলতাম বলতে আমি বুঝতেছি ওই অঙ্কটা আমি পারবো না, বা আমার জানা নাই, এরকম পারবো না না, মানে জানা নাই, সরাসরি একটু টাইম লাগবে, আমি ওটাকেই ধরতাম। কেন জানি এই ব্যাপারটা হইতো। সো বুয়েট এক্সামের দিনও আমার এরকম হইলো যে আমি ইয়ার প্রথমে অবজেক্টিভ দিতে হইতো, আমাদের আমাদের তো ফার্স্ট অবজেক্টিভ ছিল, পরে রিটেন ছিল, এরকম আর কি। তো প্রথমে যখন অবজেক্টিভ দিলাম, আমি 2-1টা অবজেক্টিভ একদম মিলাইতেই পারতেছি না, তাও ওটার পিছনে লেগে আছি। এটা অনেকটা আমার মানে আর কি গা ছাড়া ভাবের মতো, মানে আমি এই জিনিসটা ইভেন এইচএসসি তেও করছি, মানে বোর্ড এক্সামেও করছি। ওগুলো অবশ্য পার পেয়ে গেছি, তবু একটু টাইম লাগছে, তবু পার পাইছি। ওখানে যে ওই অঙ্কগুলো মিলাইতে পারতেছিলাম না, লাস্টের দিকে দেখলাম যে এত ইজি ইজি কিছু কোশ্চেন পরের দিকে আছে, আমি ওটার জন্য এই টাইমগুলো মিস করে ফেলছি। সো এই কাজ কখনো করবি না, ফার্স্টে কঠিন গুলাকে ধরার দরকার নেই। আমি কিন্তু ওগুলা বললাম যে আমি কিন্তু জানতেছি যে ওই অঙ্কটা আমি মিলাইতে পারবো না, তবু একটা এক্সট্রা আলাদা আর কি বলতে পারিস। সো এই কাজটা আমি করতে গেছিলাম। সো আমি পরের গুলা খুব ইয়া করে, মানে পরে লাস্টে অনেক দ্রুত অনেকগুলো অ্যান্সার করছি, তাও দেখলাম অনেক সহজ গুলাকে আমার তখন মিস করে আসতে হয়েছে, কিছু সহজ অবজেক্টিভ। তবে রিটেনে গিয়ে আর আমি এই কাজ করলাম না। তো রিটেন যখন দেওয়া শুরু করলাম, বেছে বেছে যেটা মনে হচ্ছে কঠিন বাদ দিচ্ছি, একদম বেছে বেছে সহজ গোলা দিছি, বা যেগুলো আমার কমন জানা। আর কঠিন গোলার ধর আমি সূত্র পারি, সূত্র লিখছি, বা ওই যেটুকু পারি, কারণ আমাকে এক ভাইয়া ওই অ্যাডমিশনের সময় এভাবে বলছিল যে ওই, বা এটা তোরাও অ্যাডমিশন কোচিং করার সময় শুনবি যে কোশ্চেনের কিছু পোরশন তুই লিখে আসছো, ওটার জন্য মার্ক পাবি। সো আমি যেটুকু জানতাম, ধর সূত্র জানি, সূত্র লিখতেছি, বা কিছু পারতেছি এরকম লিখতেছি, কিন্তু ওগুলা পরে, আগে যেগুলা পারা সেগুলা করছি। এবং ফাইনালি ইংলিশে আমার সবসময় ইংলিশের প্রতি, ইংলিশের যে আমাদের সময় ইংলিশ আসতো, ইংলিশ অ্যান্সার করতে হতো, তোদের মধ্যে করতে হয় না। ইংলিশে কম্প্রিহেনশন পড়ে অ্যান্সার করতে হতো, আর আমি সারা জীবনে ওই জিনিসটা করতাম না। এমনকি স্কুল কলেজ লাইফেও আমি কম্প্রিহেনশন কখনো ধৈর্য ধরে পুরাটা পড়তাম না। আমি ওই পরে কোশ্চেন দেখে গিয়ে লাইন খুঁজতাম, যদিও ব্যাড হ্যাবিট, কিন্তু এই ব্যাপারটা ছিল, এই অভ্যাসটা আমার ছিল। তো আমি ওখানে ওই কম্পিটিশন দেখেই বাদ দিয়ে দিছি, মানে ওটা পড়ারই চেষ্টা করিনি। তো আমি ইংলিশ ওরকম ওই পোর্শন পুরা বাদ দিছি, এরকম এইগুলা এরকম হেলা ফেলা করে আমি পরীক্ষাটা শেষ করেও আমার কিন্তু পজিশন ছিল আর কি। সো এই রিজনটা কি, যে আমি এত কিছু ছেড়েও কেন হয়েছে, কারণ আমি বেছে বেছে ওই সোজাগুলা দিয়ে আসছিলাম। কারণ কঠিন কোশ্চেন থাকে, ধর যদি টোটাল আমরা 100-এ চিন্তা করি, 100-এর মধ্যে কঠিন থাকবে হাইয়েস্ট 20% বা 15%, কঠিন থাকবে এরকম অল্প, সোজা থাকবে বেশি। কঠিনগুলা নিয়ে সময় নষ্ট করতে গিয়ে আমরা সোজাগুলা ছেড়ে আসি। ওকে, সো এই ব্যাপারটা যেন না হয়। এই ক্ষেত্রেও তাই, যখন কোশ্চেন সলভ করবি অনেকেই এই দাদাগিরিটা দেখায়, বা অনেকে এরকম বলে যে, বা এটা খুব কমন, আমি নিজেও শুনে আসছি যে ওই যে না দেখে আগে সলভ করব, বা এরকম আমি দেখবো আমাকে জাজ করবে, এরকম এই জাজ করার সময়গুলো এখন না। আগে তুই পুরাটা বোঝ, পাস মানে আর কি ইয়া হয়ে যাক, পার হয়ে যাক, আগে রেজাল্টটা ভালো হোক, তারপরে অ্যাডমিশনের সময় এই দাদাগিরিগুলো করিস। আচ্ছা, ওকে, এখন আসি। আহ
হ্যাঁ ভাইয়া, বুঝি নাই। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে মানে আর কি তোর, বলতেছি, মানে আমাদের ইসের ক্ষেত্রে ওই যে শুধুমাত্র এই পীড়ন সরি, ওই যে ব্যবর্তন পীড়নটার ক্ষেত্রে এই স্পর্শকীয় বলটাকেই আমরা কাউন্ট করব। এইখানে স্পর্শক বরাবর ওই ক্ষেত্রফলের উপরে আমরা সংজ্ঞাটা এইভাবে দিছি, থ্যাঙ্কস কোশ্চেনটা করার জন্য, থ্যাঙ্কস। মানে নর্মালি আমরা চাপের সংজ্ঞা পড়ে আসছি একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বল। আর এখানে কিন্তু এই ক্ষেত্রফলের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে এটা কিন্তু লম্বভাবে পড়তেছে না, স্পর্শক ভাবে, স্পর্শকীয় ভাবে পড়তেছে। ওকে, আই মিন সমান্তরালে পড়তেছে এরকম। শুধুমাত্র এই ব্যবর্তন পীড়নের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটাই এইভাবে দিছি, এফটাকে সবসময় ওই যে যে তলের উপরে স্পর্শক বরাবর দিচ্ছি ওই তলের উপরে এভাবেই কাউন্ট করব। বুঝছিস? ওকে, থ্যাঙ্কস। এটা অবশ্য তখনই আমার বলার কথা ছিল, আমি কোনো কারণে মনে হয় মিস করে গেছি, থ্যাঙ্কস। আচ্ছা, আই মিন যখন পড়াইছিলাম টপিকটা। এবার পরে ঘ নাম্বারে যেটা ছিল সেটা একটু বলি, ঘ নাম্বারের অঙ্কটা। সরি, অনেক বক বক করে ফেলছি, কিন্তু দরকার ছিল এটুকু। আচ্ছা, ঘ নাম্বার, সেটা হচ্ছে, আই মিন ঘয়ের যে কোশ্চেনটা সেটা বলছে এই প্লেটটাকে যদি আমরা একটা এই এই প্লেটটাকেই আর কি, আচ্ছা এটাকে এখন আমার কাছে একটা ঘনক আকারে আমি এঁকে ফেলছি। যদি এই যে 8 মিলিমিটার পুরু, তার মানে বুঝতেছি সেটা একদম চিকন একটা প্লেট আর কি। যদি আঁকতে গিয়ে আমি জুম করে ওভাবে এঁকে ফেলছি, এই যে এটা অ্যাকচুয়ালি এরকম পাতলা একটা প্লেট। ওকে, 8 মিলিমিটার অনেক ছোট। আচ্ছা, এখন আসি তো, এটাকে বলা হয়েছে যে এই প্লেটটাকে যদি আমরা এখন একটা তরলের উপর রাখবো, যে তরলটা সান্দ্রতা সহক বলে দেওয়া আছে, ওই তরলটা সান্দ্রতা সহক বলে দেওয়া আছে হচ্ছে ইটা। ও, সান্দ্রতা সহককে তো আমরা এটা দিয়ে দেখাইতাম, মনে আছে আশা করি। আচ্ছা, যদি কারো এই দুইটা মিলে একটু ঝামেলা হয়ে যায়, তো দৃঢ়তা গুণাঙ্ককে এন দিয়ে দেখাইস, তবে ওটা কি ইটা দিয়েও দেখানো যায়, সমস্যা নেই। সান্দ্রতা সহক দেওয়া আছে, সেটা হচ্ছে 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটাকে প্যাসকেল সেকেন্ডও লেখা যায়, আমার মনে হয় প্যাসকেল সেকেন্ড লেখাটা ইজি আর কি। আচ্ছা, আর বলে দেওয়া আছে হচ্ছে ওই তরলটার কতখানি পুরু স্তর, মানে নিচে যে তরলটা রাখা হয়েছে সে তরলটার পুরুত্ব বা তরলটার যে স্তরটার উপরে রাখা হয়েছে সেই তরলটার স্তরটা হচ্ছে 2 মিলিমিটার পুরু। টু, সরি, 2 মিলিমিটার পুরু। আচ্ছা, এখন বলছে এই তরলটার উপরে এই প্লেটটা রাখছি, এখন এটাকে গতিশীল করতে চাই আমি। সো এটার গতিশীল করতে চাচ্ছি কত বেগে, এই প্লেটটাকে গতিশীল করতে যাচ্ছি, ভি হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। 500 মিটার পার সেকেন্ড। সো এইটাকে আমরা, এই ভিটাকে আমরা ডিভি বলতে পারি, মানে ওই নিচে তলের সাপেক্ষে, মানে ওই আপেক্ষিক বেগ হিসেবে। মানে এটাকে আমরা এই যে এই নিচের তরলের নিচের তলের সাপেক্ষে উপরের তলটা গতিশীল হবে 500 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, নিচেরটাকে যদি জিরো ধরি এভাবে, তো এটাকে আমরা ডিভি বলতে পারি। সো আর এখন বের করতে বলছে যে এটাকে এই গতিশীল করতে আমাদের কত বল প্রয়োগ করতে হবে, এফ জিজ্ঞেস করা হয়েছে। তো আমাদের নিউটনের সান্দ্র বলের একটা ইয়া ছিল, ইকুয়েশন ছিল, সেটা ছিল এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। সো আমরা এই প্লেটটাকে গতিশীল করতে যাচ্ছি এই বেগের পরিবর্তন উচ্চতা সাপেক্ষে, মানে ওই যে বেগের নতি বলতাম এটাকে, এই ডিওয়াইটা হবে এই যে 2 মিলিমিটার পুরু। ওকে, মানে এই তরলের নিচের পৃষ্ঠটা থেকে এই উপরের পৃষ্ঠটা, এই উপরের পৃষ্ঠটা এই যে 2 মিলিমিটার উপরে আছে, এবং এই উপরের পৃষ্ঠেই গতিটা আসবে 500 মিটার পার সেকেন্ড এরকম আসবে। সো আমাদের এই পুরা ডিভি বাই ডিওয়াই, তার মানে এই যে 2 মিলিমিটার লিখছি এটা অ্যাকচুয়ালি ডিওয়াই, সেটা হচ্ছে 2 মিলিমিটার, 2 × 10⁻³ মিটার। সো এখন সবকিছু আমরা জানি, এটার ক্ষেত্রফল তো আগেই দেওয়া ছিল 1 মিটার, মিলিমিটার, সরি 1 মিটার স্কোয়ার।
এটা জানি, এ জানি, আর এটা যে ডিভি বাই এটা যে ডিওয়াই, এটা কেমনে বুঝবি? ওই যে কোশ্চেন প্র্যাকটিস করতে করতে বুঝে যাবি জিনিসগুলা। ওকে, তাহলে এখন এফ, এটা সরাসরি মান বসাই দিলে এটা আসবে হচ্ছে 2.125 ইন্টু 10⁶ নিউটন। মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। এটা গেল আরেকটা। সব অঙ্কই সহজ, কিন্তু উদ্দীপক দেখে ভয় লাগতে পারে। আচ্ছা, আমি এখন তাহলে সৃজনশীল গুলাই বেছে বেছে দেখাই একটু। হ্যাঁ, মানে ওই তো কথা তো ঠিকই, মানে উচ্চতার পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তন, এটাই। কারণ এই উপরের পৃষ্ঠটা 500 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে, আর একটা তরলের স্তরের উপরে রাখা হয়েছে, মানে তরলের নিচের স্তর যেটা একদম ভূমির সাথে বা ওই বেজের সাথে যেটা আটকে আছে ওইটার গতি শূন্য। সো ওইটার সাপেক্ষে মানে ওই 2 মিলিমিটার উপরে উঠে গেলে বেগ এত পরিবর্তন হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি। ওইটা অন্তরক ঠিকই আছে, কিন্তু অন্তরক কথাটাকে এভাবে মিন করা হচ্ছে। আচ্ছা, এইবার আসি আহ ওকে। তো ঢাকা বোর্ড 2015, মাঝখানে আরো কিছু ছোট ছোট কোশ্চেন ছিল, আমি ওগুলাকে স্কিপ করলাম। পারবি সরাসরি তো আমি সৃজনশীল গুলা দেখাচ্ছি। ঢাকা বোর্ড 2015। আর ওই যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কোন কোশ্চেনের মধ্যে কিছু কিছু ডাটা দেখা যায় যে কোশ্চেনে মাঝে মাঝে ইউজ করতেছে না, বা কোনোটা গ নাম্বারের জন্য লাগতেছে, ঘ নাম্বারে লাগতেছে না, বা কোনোটা ঘ নাম্বারে লাগতেছে, গ নাম্বারে লাগতেছে না, কিন্তু উদ্দীপকে সব একবারে দেওয়া থাকে দেখে প্রথমে মাথা এলোমেলো হয়ে যাইতে পারে। সো এইগুলা একটু মাথায় রাখবি যে ডাটা অনেক দেওয়া আছে, কিন্তু কোনোটা হয়তো স্কিপ হইতে পারে কোনোটায়। সো এইগুলা নিয়ে একটু কেয়ারফুল থাকবি। আচ্ছা, বলছে দুইটা তারের দৈর্ঘ্য সমান। ওকে, তো ধর দুইটা তারের দৈর্ঘ্য সমান, কিন্তু ব্যাস একটার 2 মিলিমিটার আর একটা হচ্ছে 5 মিলিমিটার। ধর এটা একটু বড় করে রাখলাম। সো এটা হচ্ছে এল ওয়ান, এটা হচ্ছে এল টু, সরি দুইটারই এল সেম। আর একটার ব্যাস বলে দেওয়া আছে হচ্ছে এটার ডি ওয়ান, এটার যে ব্যাস বলে দেওয়া আছে সেটা হচ্ছে 2 মিলিমিটার। আর আমি একক টেকক ভুল লিখে ফেললে বলিস একটু, 5 মিলিমিটার। আচ্ছা, এখন বলছে এই দুইটা তারকেই সমান বল দিয়ে টানা হচ্ছে। তো সমান বল দিয়ে যদি টানা হয়, মানে এফ দুইটার ক্ষেত্রেই সেম, আমরা দুইটাতেই সেম বল প্রয়োগ করছি, এফ বল দিচ্ছি। তো এই সমান বল দেওয়ায় প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার 3 গুণ হয়েছে। আই মিন ব্যাপারটা এরকম, প্রথমটা যদি এল অন দৈর্ঘ্য বৃদ্ধি হয় আর দ্বিতীয়টার যদি এল টু হয়, তাহলে কথা অনুযায়ী যে, বা এল অন ইকুয়ালস টু যদি আমরা এল ধরে নিই, যে প্রথমটার যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা এল, তাহলে দ্বিতীয়টা হচ্ছে থ্রাইস এল। আচ্ছা, হ্যাঁ, তাই তো বললো বোধ হয়, নাকি? না, সরি সরি, ভুল বলে ফেলছি। প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার 3 গুণ হয়েছে, তার মানে হচ্ছে দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল ধরি, তাহলে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ, থ্রাইস এল। ওকে, এবার বলা হয়েছে প্রথম তারের প্রয়োজনের অনুপাত, মানে প্রথম তারের জন্য সিগমা ওয়ান, সেটা বলে দেওয়া আছে, হচ্ছে 0.5। আচ্ছা, তো এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে আহ গ নাম্বারে আর কি, গ নাম্বারের কোশ্চেন, সেটা হচ্ছে যখন প্রথম তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়, যদি আমরা এই প্রথম তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা যদি 10% বাড়ায় দেই, তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। সো আমাদের প্রথম এইখানে যে কোশ্চেনটা, এটা করার জন্য আমরা তাইলে আবারও এই ডাটাগুলোকে আবার ভুলে যাব, আমাদের কিন্তু আবার নতুন করে ডাটাটা দরকার হচ্ছে। আই মিন এই ডাটাগুলো আপাতত ভুলে যাচ্ছি, পুরো আলাদা একটা কোশ্চেন। আলাদা কোশ্চেন হচ্ছে যে যদি আমরা প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা 10% হয়, মানে এবার আমাদের ধরলাম প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি এল অন সেটা হচ্ছে 10%। তো আদি দৈর্ঘ্য যদি মানে এল ধরে নিই, আদি দৈর্ঘ্য এল অন যদি এল হয়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে 10%।
এল এর 10%। ওকে, এটা বলে দেওয়া। আর সিগমা অন তো জানি, আর ব্যাসও বলে দেওয়া আছে। আমাদের আক্স করা হয়েছে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। তাহলে আমরা ফার্স্টে ব্যাস কতটুকু হ্রাস পাবে সেটা বের করে ওইটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। মানে আমরা এই যে সরি, এই ডিটাকে ক্যাপিটাল ডি দেওয়া উচিত ছিল, এটা আদি ব্যাস। হ্যাঁ, সো আদি ব্যাস জানি 2 × 10⁻³ মিটার। তো কতখানি ব্যাস হ্রাস পাইছে ফার্স্টে এটা বের করব, পরে ওটা থেকে আমরা ব্যাসার্ধ কতখানি হ্রাস পাইছে সেটা বের করব। সো ডিরেক্ট আমরা সূত্র জানি। ওকে, সো এইখান থেকে জাস্ট আমি সূত্র লিখে দিই যে d1 বাই এই পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখান থেকে আমরা d1 ফার্স্টে বের করব। এই d1টা আসতেছে হচ্ছে 1 × 10⁻⁴ মিটার, যদি সব ডাটা বসাই দেই। আর পরে এখান থেকে আমরা ব্যাসার্ধ কতখানি হ্রাস পাইছে সেটা বের করব। কেউ চাইলে অবশ্য আগে এগুলাকে ব্যাসার্ধে কনভার্ট করে নিয়ে তারপরে বসাইতে পারতো, একই কথা। সো এটাকে 2 দিয়ে ভাগ দিলে 0.5 আসবে আর কি। আচ্ছা, 0.5 × 10⁻⁴ লেখা যায়, অথবা 5 × 10⁻⁵ লেখা যায়, দুইটা একই জিনিস। ওকে, এবার ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। এই কোশ্চেনটা হচ্ছে বেশি কমন, এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে এই দুইটা তারের মধ্যে তুলনা করতে। সো এইবার আমাদের এই ডাটাগুলো আর লাগতেছে না, মানে এই ডাটা পয়জন অনুপাত আর লাগতেছে না। এবার ঘ নাম্বারের জন্য আমরা ওই দুইটা তারের ইয়ং এর গুণাঙ্ক বের করব। ওকে, সো আমরা এই ক্ষেত্রে দুইটা কাজ করতে পারি, আলাদা আলাদা করে ইয়ং এর গুণাঙ্ক বের করে নিতে পারি। তাতে একটা ঝামেলা হচ্ছে যে এই যে আমরা আদি দৈর্ঘ্য জানি না, আদি দৈর্ঘ্য যদিও জানি না, তবে আমরা যেটা করতে পারি আমাদের আচ্ছা দরকার নেই, অত ঝামেলার দরকার নেই। আমরা অবশ্য আদি দৈর্ঘ্য বের করে নিতে পারবো। ওই যে আগেরটাই যে একটু আগে আগেরটার ডাটা দিয়ে আদি দৈর্ঘ্য বের করে নেওয়া যাবে যদি আমরা চাই। তবে আমরা সেটা না করে আরেকটা কাজ করতে পারি, যেহেতু দুইটার মধ্যে কমন দৈর্ঘ্য আছে। সো আমরা দুইটা তারের যদি ইয়ং এর গুণাঙ্ক করতে হয়, তুলনা করতে হয়, নরমালি আমরা অনুপাত বের করি। সো আমরা সরাসরি আলাদা আলাদা করে মান না বের করে, সো আমরা এবার ওই অনুপাতটা বের করতে গেলে যেগুলা রাশি ইকুয়াল সেগুলা কাটাকাটি চলে যাবে। সো আমরা সেই কাজটাই করব। সো আমাদের এখন যেটা দরকার, আমরা বের করতে যাচ্ছি অ্যাকচুয়ালি দুইটার তারের ইয়ং এর গুণাঙ্কের অনুপাত। সো এটা ছিল f/a, বা আমরা এভাবে লিখতে পারি f/a l/l, সেটাকে যদি উল্টায় দিতাম, সো এ নিচে আসবে, ওই উপরে যাবে হচ্ছে ক্যাপিটাল এল, নিচে আসবে স্মল এল। সো প্রথমটার জন্য যেহেতু দুইটার মধ্যে সমান বল দিচ্ছি, তার মানে এফ সেম থাকবে, দুইটার দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সেম থাকবে, দুইটার ক্ষেত্রফল জাস্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হবে, মানে এ অন ডিফারেন্ট হবে আর এইদিকে দৈর্ঘ্য বৃদ্ধিটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। নিচে এরকম আবারও এফ এল ডিভাইডেড বাই এইটারও a2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ডিফারেন্ট হবে, আর ওই এই যে l2 এটা ডিফারেন্ট হবে আর কি। l1 ইকুয়ালস টু থ্রাইস l, এটা এখানে লিখে রাখলাম l2। তার মানে কেউ যদি চাইতো, সে চাইলে ওই এল এর মান বের করে নিতে পারতো, এল এর মান বের করে কত বল প্রযুক্ত হয়েছে এরকম এগুলা ডাটা চাইলে বের করে নেওয়া যায় গ থেকে। কিন্তু আমাদের শুধু শুধু ম্যাথ বড় করার দরকার নাই, যখনই আমাদের তুলনা করতে বলবে ইকুয়াল জিনিসগুলোকে আমরা এভাবে বাদ দিয়ে দিতে পারি, অলরেডি আমরা এগুলা জানি। সো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, জাস্ট এরকম আসতেছে y1/y2 ইকুয়ালস টু a2 l2 a1 l1, এরকম আসতেছে। আমরা এখানে a2 মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাস। সো আমরা আবার জানি a ইকুয়ালস টু হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল πr², বা ওই ব্যাস দিয়ে লিখতে গেলে πd/2²। সো এরকম দুইটার আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে আমরা বসাই দিলে, আর l1 এর জায়গায় যদি আমরা থ্রাইস l আর l2 এর জায়গায় l বসাই দিই, ওই l কাটাকাটি চলে যাবে, লাস্টে যে মানটা আসবে এটা এরকম আসবে। আমি সরাসরি লিখে দিচ্ছি 2.08। সো 2.08, এটা যেহেতু একের চেয়ে বড়, তার মানে আমরা বুঝতেই পারতেছি উপরেরটা বড় নিচেরটা ছোট, মানে এখান থেকে আমরা বলে দিব যে সুতরাং y1 ইজ গ্রেটার দেন y2।
যে প্রথম তারটা বেশি স্থিতিস্থাপক দ্বিতীয় তারের চেয়ে। আমরা আরেকবার একটু জয়েন দিই। ওকে, এইবার আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 16, এই আবার ইয়ং এর গুণাঙ্ক নিয়ে। সো ঢাকা বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে এই ইয়ং এর গুণাঙ্ক নিয়ে অঙ্কগুলা বেশি আসে। সো এইখানেও এরকম, আমি মনে হয় যদি মুখে মুখে বলে দিলেই হয়ে যায় তো মুখে মুখেই বলে দিব, আর নাহলে করাই দিচ্ছি, দাঁড়া বুঝাই দিই আর কি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 16। ঢাকা বোর্ডে বিগত কয়েকটা বছরে টানা এই শুধু এই আসছে, ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড ম্যাথই আসছে বেশি। ওকে, এইখানে যেটা বলে দেওয়া যে সমান দৈর্ঘ্যের তিনটা তারের ব্যাস, আবারও সেই একই, সবার তিনটা তার, প্রত্যেকটার মানে এভাবে লিখতে পারি L1 L2 L3, তিনটা তারেরই দৈর্ঘ্য হচ্ছে L। হ্যাঁ, বলছে এইটার মধ্যে প্রত্যেকটা তারের ব্যাস আলাদা আলাদা। D1 এটা বলে দিছে 1 মিলিমিটার, D2 এটা বলছে 2 মিলিমিটার, আর D3 এটা বলছে 3 মিলিমিটার। এবার আস্ক করা হয়েছে এই প্রত্যেকটাতে F বল, সমান বল F প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, সেটা বলেও দিছে, বলের মানটাও বলে দিছে। বলের মান হচ্ছে 5 × 10⁻³ নিউটন। তো এতে করে প্রত্যেকটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা আলাদা ভাবে বলে দিছে যে এক একটার এক এক রকম হয়েছে। তো প্রথমটার বলছে দৈর্ঘ্য বৃদ্ধি 5%, পরেরটা, আচ্ছা এইটা একটু লিখি। প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 5%, L1 সেটা হচ্ছে 5% L, তারপরে হচ্ছে L2 সেটা হচ্ছে 2%, আর L3 সেটা হচ্ছে 1%। ওকে, মানে আদি দৈর্ঘ্যের 2%, 1%, 5% এভাবে বাড়ছে। এবার প্রথম কোশ্চেন হচ্ছে একক আয়তনে স্থিতিস্থাপক শক্তি কত। সো আমরা একটা রাশিমালা পড়ে আসছিলাম, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তির রাশিমালা। তো সেইটাকে আমরা দুইভাবে লিখছিলাম। একটা হচ্ছে এইভাবে লিখছিলাম, হাফ এফ সরি ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, এভাবে একটা লিখছিলাম। আর একটা এটাকেই দেখাইছিলাম যে এটাকে আবার লেখা যায় হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সো আমাদের কি ডাটা দেওয়া আছে উদ্দীপকে সেইটা অনুযায়ী আমরা সবসময় কাজ করব। সো আমাদের এইখানে যেহেতু এই সরাসরি এল এর মান দেওয়া নাই, সরাসরি এল এর মান কোথাও দেওয়া নাই, বাট আমরা কিন্তু এই যে এখান থেকে এল বাই এল, এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল, এই মানটা কিন্তু জানি। সো আমাদের এখানে যে স্মল এল বাই ক্যাপিটাল এল, মানে আমি যদি এটাকে একটু এভাবে লিখি, হাফ ইন্টু ওয়াই ইন্টু এল বাই এল হোল স্কোয়ার, মানে এই মানটা কিন্তু আমরা জানি। ওকে, তার মানে এই সূত্র দিয়ে আমরা এটা করতে পারতেছি। এটা ছিল গ নাম্বার। গ নাম্বারে বলছে প্রথম তারের ক্ষেত্রে, না হ্যাঁ প্রথম তারের ক্ষেত্রে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে বলছে। সো ওয়াই তো মনে হয় দেয়া থাকার কথা। আচ্ছা সরি, তো ওয়াই তো দেওয়া নাই, তো ওয়াই আবার বের করে নিতে হবে। সো আমাদের প্রথম তারের জন্য ওয়াই ইকুয়ালস টু আবার এফ বাই এ ডিভাইডেড বাই এল অন বাই ক্যাপিটাল এল, মানে আর কি, যেহেতু ওটাকে এলই ধরছি। সো এই ডাটার মধ্যে এফ এটা বসাবো, তারপর হচ্ছে এ পাই বাই ওই পাই আর স্কোয়ার সেটা দিয়ে বের করে নিতে পারবো এখান থেকে। আর এল অন তো বলেই দেওয়া আছে, বা এই যে সরাসরি এটা বসাইতে পারি, এল অন বাই এল ইকুয়ালস টু 5%, মানে 5/100, এখানে 5/100 বসাই দিতে পারি। ওকে, 5/100 আর কি। সো এইখান থেকে ওয়াই বের করে এখানে বসাই দিই। সো এখানে বসাই দিলে আমাদের টোটাল মানটা চলে আসবে। সো আমি আর অঙ্কটা আলাদাভাবে করলাম না, ফার্স্ট একটু ওয়াইটা বের করে নিয়ে এখানে বসাইতে হবে। তাহলে এইটার অ্যান্সারটা আসবে 1.58 ইন্টু 10⁸। আচ্ছা, এটার এককটা মনে হয় আমি করানোর সময় বলি নাই, না বলছিলাম কিনা মনে নাই। এটার নামটা ছিল একক আয়তনে সঞ্চিত শক্তি। তার মানে এটা একটা শক্তি একক আয়তনে, তাহলে শক্তি হচ্ছে জুল, আর যেহেতু একক আয়তন বলা হয়েছে পার মিটার কিউব। ওকে, এটা ছিল গ নাম্বারের কোশ্চেন। এবার ঘ নাম্বারের কোশ্চেনে বলা আছে উদ্দীপকের কোন তারটার
স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি। তো আমরা এই স্থিতিস্থাপক সীমা বেশি মানেই বুঝাচ্ছে যে কার স্থিতিস্থাপকতা বেশি। ওকে, কে সবচেয়ে বেশি স্থিতিস্থাপকতা সহ্য করতে, মানে আর কি ওই নিজের আকৃতিটাকে ধরে রাখতে পারে, মানে বেশি বল সহ্য করতে পারে। কারণ স্থিতিস্থাপক সীমার যে সংজ্ঞাটা আমরা দিছিলাম সেটা ছিল ওই যে একটা বল, যে কত বল পর্যন্ত সে তার ইয়াটা ধরে রাখতে পারছে, স্থিতিস্থাপকতাটা ধরে রাখতে পারছে। সো স্থিতিস্থাপক সীমা বেশি কার এটা বলতে আমরা স্থিতিস্থাপকতা বেশি কার সেটাই বুঝবো। তাহলে আমরা 3বার ইয়ং এর গুণাঙ্ক বের করব। 3টার জন্য বলছে তো। সো প্রথমটারটা গ নাম্বারে বের হয়ে গেছে, মানে এটা অয়ন ছিল আর কি। সো আমরা দ্বিতীয় তারের জন্য একইভাবে আবার এফ বাই এ, কারণ এই যে সবার জন্য এফ সমান এ এক একজনের জন্য এক এক রকম হবে, তখন L2/L এটা লিখবো, মানে এখানে 2/100 হবে। এরকম তৃতীয় তারের জন্য Y3 বের করব, তারপরে এই 3টার তুলনা করব। সো সেক্ষেত্রে আমাদের অয়নের মান মনে হয় সবচেয়ে বড় আসবে আর কি। ওকে, তো তোরা এটা করলে পারবি ইনশাল্লাহ, এগুলাই বেশি আসে পরীক্ষায়। আচ্ছা, এবার একটু স্থিতিস্থাপকতার অঙ্ক থেকে বেরোয় আসতেছি, চলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে স্থিতিস্থাপকতারই, এটা একটু ভুল আছে এক্সেন্সে, যদি তবু আমরা এটারে ভুল হিসাবেই নেই। আচ্ছা, তোরা বুঝতে পারবি এখনই। এটা হচ্ছে 7.22, মানে হচ্ছে আমার বই অনুযায়ী। আর বোর্ড যদি বলি, যশোর বোর্ড 2017, যশোর বোর্ড 2017 এই অঙ্কটা, আমি একটু অঙ্কটা লিখি এবং বলি কোথায় ভুলটা আছে। অবশ্য কেউ যদি এভাবেও করিস, আমার মনে হয় যারা তখন ইয়াতে, মানে পরীক্ষার হলে বসে যারা অ্যান্সার করছে তারা মনে হয় এভাবেই করছে, মানে এইখানে যেভাবে করে দেওয়া আছে। যশোর বোর্ড 2017 স্থিতিস্থাপকতারই, আমি একটু আঁকি আগে, তারপরে বলতেছি। হ্যাঁ, চিত্র এভাবেই দেওয়া আছে। বলছে একটা দুইটা তার দিয়ে, এটা ধর একটা ছাদ, ছাদ থেকে দুইটা তার দিয়ে, এটা হচ্ছে এ তার, এটা হচ্ছে বি তার, এই দুইটা তার দিয়ে একটা সুষম দণ্ড ঝুলাই দেওয়া রাখা আছে। এটা হচ্ছে সেই XY দণ্ডটা, XY দণ্ডটা। হ্যাঁ, এবং ওই চিত্রের মধ্যে বলে দেওয়া আছে এইটুকু, এখানে দেখায় দেওয়া আছে যে 0.8 মিটার, এ তারের এই 0.8 মিটার, এইটুকু হচ্ছে পিতলের, এইটুকু পিতলের তৈরি। আর পরের 1.2 মিটার, মানে টোটাল তারের দৈর্ঘ্য তার মানে 2 মিটার। হ্যাঁ, 1.2 মিটার এইটুকু হচ্ছে স্টিলের তৈরি, এইটুকু স্টিলের তৈরি। আচ্ছা, আর বি তার পুরাটাই পিতলের। হ্যাঁ, এটা পুরাটাই পিতলের। আর এখানে প্রত্যেকটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, মানে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, যদিও এখানে এ দিয়ে আবার তার বোঝানো হচ্ছে, এটারে আমি আলাদা করে বুঝাইলাম। হ্যাঁ, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻7 মিটার স্কোয়ার, দুইটা তারেরই সেম। আচ্ছা, আর বি তারের দৈর্ঘ্য বিকৃতি বলে দেওয়া আছে, বি তারের দৈর্ঘ্য বিকৃতি, এটা মনে হয় গ নাম্বারের কোশ্চেনের জন্য বলে দেওয়া আছে। হ্যাঁ, গ নাম্বারের কোশ্চেনের জন্য বি তারের দৈর্ঘ্য বিকৃতি বলে দেওয়া আছে। দৈর্ঘ্য বিকৃতি ছিল L/L, এটা বি তারের জন্য। হ্যাঁ, সো এটা বি তারের জন্য, বি তারের দৈর্ঘ্য বিকৃতি এটা বলে দেওয়া আছে হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻4, 2.5 ইন্টু 10⁻⁻4। আর বিকৃতির কোনো একক নাই। আচ্ছা, এবার এই যে এখানে তো দুইটা ধাতু, সো ইয়ং এর গুণাঙ্ক দুইটা ধাতুর জন্য বলে দেওয়া আছে। একটা হচ্ছে স্টিলের ক্ষেত্রে, ধর OS লিখলাম, স্টিলের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্কটা হচ্ছে 2 ইন্টু 10⁻11। এটা একটু মুখস্থ রাখবি, কারণ অনেক ম্যাথের মধ্যে স্টিলটা দিয়ে দেয়। হ্যাঁ, প্যাসকেল। আর হচ্ছে পিতলের
পিতল তো ব্রাস ইংলিশ, তাই না? বি দিয়ে লিখলাম। হ্যাঁ, তো এইটার প্রস্থচ্ছেদের সরি, এটার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 1 × 10⁻11 প্যাসকেল। সো এবার আসি এগুলা হচ্ছে ডাটা উদ্দীপকে। এবার গ নাম্বারে বলছে বি তারের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করতে। সো বি তারের মধ্যে শুধু পিতল ছিল, ইয়ং এর গুণাঙ্ক জানি। সো গ নাম্বারের ম্যাথটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, একটু আগে যেটা দেখাচ্ছি, হাফ ওই L/L² যেটা হোল স্কয়ার লিখতে পারি। সো ওই আমরা জানি বি তারের, L/L এই যে এখান থেকে জানি। সো এটা সহজ, এটার অ্যান্সারটা 3.125 জুল পার মিটার কিউব। অবশ্য কেউ যদি শুধু জুল দেয় তাতেও কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এবার আসি, এবার খ নাম্বারটা নিয়ে হচ্ছে ঝামেলা। খ নাম্বারে বলছে এই যেহেতু এখানে এটা পুরাটা পিতল, সো এইটা, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ইয়াটা যে এক্স ওয়াই দণ্ডটা ঝুলানো আছে, এটার ভরটা হচ্ছে বা এটা ওজনটা হচ্ছে 250 নিউটন। এটার ওজনটা হচ্ছে 250 নিউটন। সো এখন বলা হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে এই এক্স ওয়াই বারের কোন প্রান্ত বেশি নিচু হবে, মানে দুই সাইডে তো সমান দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, কারণ এই সাইডে হচ্ছে শুধু পিতল, এই সাইডে পিতল আর স্টিল দুইটাই আছে। সো এই সাইডে একরকম দৈর্ঘ্য বৃদ্ধি হবে, এখানে আলাদা আলাদা ভাবে দুইটা দৈর্ঘ্য বৃদ্ধি বের করে তারপরে যোগ করতে হবে। সবাইকে আমার কোশ্চেনটা বুঝছিস? ওকে, কারণ এখানে শুধু পিতল, এটা যতখানি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এইখানে সেম ভাবে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে না। সো আবার বাড়তেও, মানে সমান হইলেও হইতে পারে, আমরা সেটা দেখবো আর কি, আমরা অঙ্ক করে দেখবো। তার মানে আমরা এইটার জন্য একটা দৈর্ঘ্য বৃদ্ধি বের করবো, এটা তো সহজ। এই যে ইউ এর গুণাঙ্ক জানি, আহ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানি, বল জানি। ওই বলটাই একটা ঝামেলা, সেটা হচ্ছে বইয়ের মধ্যে শাহজাহান তপনের বইয়ের মধ্যে এটা 250 নিউটন বল ইউজ করা হয়েছে। যদিও 250 নিউটন হবে না, তবে 250 নিউটন না হওয়ার কারণ কি, এই যে এখানে 250 নিউটনের একটা বস্তু ঝুলাই দিলে, এভাবে যদি ঝুলাই দেই, ওজনটা দুই সাইডে অর্ধেক অর্ধেক করে ইউজ হবে, মানে অর্ধেক অর্ধেক করে পড়বে ওজনটা, কিন্তু পুরো 250 নিউটন এখানে কাজ করবে না, কারণ আমরা অলরেডি জানি যে এটার ভরকেন্দ্রটা মাঝখানে কাজ করতেছে। তার মানে ওই সাইডে অর্ধেক ওজন কাজ করতেছে, এই সাইডে অর্ধেক ওজন কাজ করতেছে যখন এভাবে ঝুলাই দিচ্ছি। সবাইকে আমার কথাটা বুঝছিস? তোরা যদি স্থিতিবিদ্যা করে থাকিস সেটা এতদিনে বুঝে ফেলার কথা। হ্যাঁ, এই 250 নিউটন পুরাটা এইখানে কাজ করতেছে না। হ্যাঁ, এই সাইডে যে বলটুকু কাজ করতেছে সেটা হচ্ছে 125 নিউটন, মানে 250 নিউটনের অর্ধেক। 250 নিউটনের অর্ধেক 125 নিউটন। আর এই সাইডে যে বলটা কাজ করতেছে এটা ওই যে 125 নিউটন আর কি। হ্যাঁ, 250/2। ওকে, সো তপন স্যারের বই এই ভুলটাই করছে যে এখানে 250 নিয়ে কাজ করছে দুই ক্ষেত্রে। এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে গিয়েও 250 নিউটন বল দিয়ে দেখছে, এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি গিয়েও 250 নিউটন বল দিয়ে দেখছে। তবে আমরা সেইটারে 250 না দিয়ে খালি যত জায়গায় 250 নিউটন আছে তারা বইয়ের ওগুলা জায়গায় 125 নিউটন দিয়ে করবি, তাইলে জাস্ট অ্যান্সারটা একটু চেঞ্জ হবে, কিন্তু মানে আর কি আলটিমেটলি লাস্টের যে অ্যান্সার, যে কোন প্রান্ত বেশি নিচু হবে, ওই অ্যান্সার ঠিকই থাকবে, কিন্তু ডাটাগুলা চেঞ্জ হবে। অ্যান্সার চেঞ্জ হবে বলতে আমি ডাটা চেঞ্জ হওয়ার কথা বলতেছি, কারণ 250 বসাইছি সব জায়গায়, ওখানে 125 বসাবো সব জায়গায়, মানে ব্যাপারটা এরকম। সো আলটিমেট আমাদের যে লাস্টে মতামত দেওয়া যে কোন প্রান্ত বেশি নিচু হবে সেইটা ঠিক আছে, বাট ভিতরের ডাটাটা একটু চেঞ্জ হবে। সো এটা একটু খেয়াল করে ঠিক করে নিস। আর বাকি অংশ তোরা পারবি, আমি বলে দিয়ে দিচ্ছি কি করব। এইটার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি বের করব। সো এই যে ওয়াই জানি, তারপর হচ্ছে এফ জানি, এ জানি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানি, তো আমার বের করা লাগবে ওই যে স্মল এল। সো এটার জন্য স্মল এল বের করে একটা বের করে রাখলাম, যে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি। আর এই তারের জন্য দুইবার করব, একবার পিতলের অংশটুকুর দৈর্ঘ্য বৃদ্ধি, ওটার জন্য একবার এই যে এই ওয়াইটা ইউজ করব, এফ 125 ইউজ করব, তারপর হচ্ছে এ ক্ষেত্রফল যেটা বলে দেওয়া আছে ওটা ইউজ করব, জাস্ট এল একবার বের করব এটার জন্য, পিতলের অংশটার জন্য, আবার এই অংশটার জন্য আবার ওই যে ওইটা দিয়ে আরেকবার দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্ণয় করব। ওকে, সো এই জায়গায় দুইটা দৈর্ঘ্য বৃদ্ধি বের করে যোগ করব টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি, আর ওখানে একবার দৈর্ঘ্য বৃদ্ধি, তারপর দেখবো যে কোন সাইডটা বড় হয়েছে, কোনটা বেশি হেলে গেছে। আর এটা দেখলেই হবে। বুঝছিস আমার কথা?
ওকে, সহজ অঙ্ক। আহ, আজকে তো মনে হয়, আচ্ছা দাঁড়া দেখি, আমি আশা করি। ওকে, ওই যে আমরা যে বলছিলাম, আচ্ছা পৃষ্ঠটানের একটা, আচ্ছা আচ্ছা পৃষ্ঠটানের আচ্ছা নেক্সট মানে আর কি বেশি হয়ে যাচ্ছে সবার জন্যই। হ্যাঁ মানে সবাই যদি একমত হস তাইলে, নাইলে আমি আরেকটা টাইপ দেখাই দিই, মানে আরেকটা টাইপ বলি, দাঁড়া ওই যে ওই অঙ্কটা দিয়ে শেষ করতেছি। আহামরি কোনো কঠিন কিছু না। পৃষ্ঠটানের অঙ্ক মানে আমি বললামই যে তোর ম্যাথ ওই একই রকম, যে আমরা ডিরেক্ট সূত্র বসাই অঙ্ক করতেছি প্রত্যেকটাই, খালি উদ্দীপক থেকে জিনিসটা ধরতে পারাই এটা একটু ওই সব ডাটা একসাথে থাকে দেখে উদ্দীপক দেখে একটু ভয় পেয়ে যাইতে হয় আর কি। আমি যে অঙ্কটা খুঁজতেছি ওটা গেল কই, পাইছি। আচ্ছা, হুম, এই অঙ্কটা হচ্ছে দিনাজপুর বোর্ড 17তে আসছে, এটা একটু দেখাই। দিনাজপুর বোর্ড 17। আচ্ছা, এখানে বলা আছে একই আকারে 10টি পানির ফোঁটা। ওকে, ওই যে আমরা বলছিলাম যে ছোট পানির ড্রপ, সো এরকম 10টা। তো এন এর মান ক্যাপিটাল এন, সেটা হচ্ছে 10। এই পানির ফোঁটার যেটার ব্যাসার্ধ এটা মনে হয়, আচ্ছা বলা নাই আমরা এটাকে, আচ্ছা না বলে দিছে, এটার ব্যাসার্ধ মানে ব্যাস বলে দেওয়া আছে, আমরা সেটাকে ব্যাসার্ধে কনভার্ট করে নিই। সো 5 × 10⁻⁷ ছিল ব্যাস। সো এটাকে 2 দিয়ে ভাগ দিলে আমরা এটাকে ইয়াতে ব্যাসার্ধে নিয়ে গেলাম। পানির পৃষ্ঠটান বলে দেওয়া আছে। তো এইটা এরকম 10টা ফোঁটাকে একসাথে করে একটা বড় পানির ফোঁটা নির্ণয় করতে হবে, ধরে নিলাম সেটার ব্যাসার্ধ হচ্ছে আর। আমরা এটা একটু পরে বের করে নিতে পারবো। আচ্ছা, সো আর পানির পৃষ্ঠটানটা বলে দেওয়া আছে, বলছিলাম যে এটা যদি বলে নাও দেওয়া থাকে এটা আমরা একটু মুখস্থ রাখবো, প্রায় এটা কোশ্চেনে বলে দেওয়া থাকে না। 10⁻³ নিউটন পার মিটার। আচ্ছা, এটা হচ্ছে উদ্দীপকের ডাটা। এবার গ নম্বরে বলছে বড় ফুটার ব্যাস নির্ণয় করতে। সো আমরা এটার জন্য ওই একটা দেখাইছিলাম, ওই যখন থিওরি পড়াইছিলাম তখনই বলে ফেলছিলাম যে আমাদের এই সবগুলা ছোট ফোঁটা বা ড্রপের আয়তন বড়টার আয়তনের সমান হবে। সো বড়টার আয়তন যেহেতু 4/3, গোলক যেহেতু একটা পানির ড্রপ, 4/3 πr³ প্রত্যেকটা ছোট ড্রপের আয়তন হচ্ছে πr³। এটার সাথে 10 গুণ দিচ্ছি কারণ 10টা ফোঁটা। ওকে, সো এইখান থেকে আমরা এই ক্যাপিটাল আরটা বের করে নিতে পারবো। সো ক্যাপিটাল আরটা হিসাব করলে আসবে, আচ্ছা এখানে ব্যাস আকারে দেওয়া আছে, সো আমি এটাকে ব্যাস, আচ্ছা পাইছি। এটা হিসাব করলে আসবে হচ্ছে 5.386 বা 38 লিখলাম ইন্টু 10⁻⁻7। আমি কিছুই কিন্তু হিসাব করতেছি না। ওকে, এইটা হচ্ছে গ নাম্বারের ম্যাথ। সো এটা আমরা ওই থিওরির মধ্যেই পড়ে আসছিলাম, সরাসরি বা আমরা ওই যে সরাসরি সূত্র দিয়েও করতে পারতাম। এই r³ = 10r³, ক্যাপিটাল R³। আচ্ছা ব্যাস বলছে না, আচ্ছা ঠিক আছে। সো গ নাম্বারে ব্যাস নির্ণয় করতে বলছে, কিছু আসে যায় না, ব্যাসার্ধ আমি বের করছি কারণ পরেরটায় ব্যাসার্ধ লাগবে। আর ব্যাস বললে ব্যাস বের করে রাখবি, এরকম আর বের করে 2 দিয়ে গুণ দিয়ে দিবি। আচ্ছা এখন আসি, ঘ নাম্বারে আমাদের বলছে উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা। আমরা অলরেডি এটা জেনে গেছি যে করলে আমাদের যখন আহ, আহ, ওই পানির ফোঁটাগুলাকে এক জায়গায় করতেছি, বা আহ, যখন এগুলাকে বড় একটা ড্রপকে ভাঙতেছি, তখন এক ক্ষেত্রে আমাদের ওই যে বাইরে থেকে শক্তি দিতে হইতো, বা ওই নির্গত শক্তি প্রয়োজনীয় শক্তি এরকম লিখছিলাম। সো এই ক্ষেত্রেও একটা তাপের ব্যাপার স্যাপার আছে। তো সেই ক্ষেত্রে পানির আমি যে পরিমাণ কাজ করতেছি, বা এই পুরা প্রসেসটা ঘটতে যে পরিমাণ কাজ করতেছি, সেই কাজটা আমরা ওই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পড়ে আসছিলাম, যে কাজ আর শক্তির সাথে মধ্যে যে সম্পর্ক ছিল, W =
জে এইচ, ওই জুলের সূত্র যেটা ছিল। তোদের কি মনে আছে কিনা? আর যদি নাও মনে থাকে, এটা আমরা মনে হয় 9-10-এও পড়ছিলাম একটু, যে কাজ আর এই শক্তি তার মধ্যে যে সম্পর্ক, এখানে এই যেটা ছিল জুলের ধ্রুবক। ওকে, সো এইখান থেকে আমাদের যে হিটটা আসবে সেই হিটটা আমাদেরকে বের করতে হবে আর কি। যে আমি দেখতে চাই যে পানির ইয়ার ড্রপের বা ওই পানিটার তাপমাত্রা চেঞ্জ হয়েছে কিনা এই কাজ সংঘটিত হওয়ার পরে। সো আমরা আগে কাজটা বের করে নিই। আমাদের কাজ বের করার যে সূত্রটা ছিল, এই ক্ষেত্রে যে যে পরিমাণ প্রয়োজনীয় শক্তি বা নির্গত শক্তি, এই ক্ষেত্রে কোন শক্তিটা লাগবে, যেহেতু আমরা অনেকগুলো ড্রপকে একসাথে করতেছি, শক্তি বের হয়ে আসবে, নির্গত শক্তি হবে। হ্যাঁ, সো এই নির্গত শক্তির কারণে পানির তাপমাত্রা বেড়ে যাইতে পারে, যে তাপটা বের হয়ে আসছে ওটা দিয়ে পানির তাপমাত্রা বের হয়ে যাইতে পারে। সো এই নির্গত শক্তিটা বের করার ওয়ে ছিল, আমরা এখানে ক্ষেত্রফলের পরিবর্তন ডেল্টা এ ইন্টু টি এরকম ছিল। আমরা ডিরেক্ট সূত্র আকারেই লিখে দিতে পারি, আগে যে সূত্রটা পড়ে আসছি সূত্রটা এরকম ছিল যে 4 পাই, এখানে হচ্ছে এন স্মল আর স্কোয়ার, কারণ ছোট ফোটার ক্ষেত্রফল বেশি ছিল, তারপরে বড় ফোটার ক্ষেত্রফল ইনটু টি। এগুলো মনে আছে আশা করি, আমরা দেখে আসছিলাম। সো সরাসরি এই সূত্র যদি আমি বসাই দেই, এখানে সবকিছু জানি, এন জানি, স্মল আর জানি, ক্যাপিটাল আর জানি, টি জানি, সব বসাই দিলে এটা আসবে, যেটা আমি সরাসরি লিখে দিচ্ছি, সেটা আসতেছে হচ্ছে 3.03 ইন্টু 10⁻⁻13 জুল। এই পরিমাণ তাপ শক্তি এখানে নির্গত হয়ে আসবে। সো এই নির্গত তাপ দিয়ে পানির তাপটা বেড়ে যাবে এখন, বা চেঞ্জ হবে আর কি। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি, কি পরিমাণ তাপমাত্রা চেঞ্জ হবে, ডেল্টা থিটাটা বের করতে যাচ্ছি। সো আমরা ওই এখান থেকে আবার লিখতে পারি, তো এই ডাব্লিউ ইকুয়ালস টু, যদি আমরা সেই নির্গত শক্তিটাই তাপ আকারে রূপান্তর হয়েছে এভাবেই যদি দেখাইতে চাই, তাহলে আবার আমরা ওই যে 9-10-এ পড়ে আসছিলাম কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, বা ওই দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারে এটা আবার দেখছিলাম আমরা। সো এইখানে আমরা এই ডাব্লিউ ইকুয়ালস টু, বা এভাবে লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু, আচ্ছা দরকার নেই, সরাসরি লিখি এম এস ডেল থিটা, যে পরিমাণ কাজ করলাম সেটাই তাপে সমীকরণ আকারে লিখতে পারি, মানে তাপে পরিবর্তন হবে। তাইলে এখন এইটা এই 3.03 ইন্টু 10⁻³ আর এখন আমার যেটা করা লাগবে, এই এম পানির ভরটা বের করে নেওয়া লাগবে। এখন এই যে পানির ভর কেমনে বের করবো, পানির আয়তন ইন্টু ঘনত্ব। সো এইখানে 10টা ছোট ছোট ড্রপ মিলে বড় একটা ড্রপ হয়েছে। সো পানি কিন্তু একই আয়তনের আছে, পানির আয়তন কিন্তু চেঞ্জ হয় না, এই ক্ষেত্রফল চেঞ্জ হয়েছিল ড্রপ গুলার। সো আমরা যে কোনো একটা আয়তনের সাথে ঘনত্ব গুণ দিলেই হবে। সো পানির ভরটা বের করতে গিয়ে, সো কেউ চাইলে ওই 10টা ফোটারটা দিয়েও করতে পারে, বড় ফোটাটা দিয়েও করতে পারে। সো আমরা বড় ড্রপটার আয়তনই নিলাম, যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু পানির ঘনত্ব রো, এম ইকুয়ালস টু ভি রো, ওটা দিয়ে পানির ভরটা বের হয়ে যাবে। আর পানির আপেক্ষিক তাপ তো আমরা জানি। আচ্ছা, পানির ভরটা আমি একটু লিখে দেই কত আসছে। এটা আসছে হচ্ছে 6.5 ইন্টু 6.544 ইন্টু 10⁻⁻16 কেজি। এটা আসছে পানির ভর। কেউ চাইলে ছোট ফোঁটা দিয়েও করতে পারতো, সে এইখানে 10 গুণ দিত আর কি, একই আসতো। আচ্ছা, তো এইটা ওখানে বসাবো 6.544 ইন্টু 10⁻⁻6 -16। আর এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, আমরা জানি 4200। এই ডেল থিটা বের করবো, কতখানি তাপমাত্রা চেঞ্জ হয়েছে। সো এখান থেকে ডেল থিটা আসবে 0.11 কেলভিন, বা এটাকে আমরা 0.11 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি, বা সরাসরি ডিগ্রি সেলসিয়াস লিখলেও হইতো। আচ্ছা, এইটা ছিল এইটার কোশ্চেনটা। আজকে এই দুইটা না, মোটামুটি আমরা কয়েকটা টাইপ দেখে ফেলছি আর কি। তো আমরা ওই পৃষ্ঠ টানের যে অঙ্কগুলা বাদ আছে সেগুলা, প্লাস আরো কিছু ওই যে সান্দ্রতা গুণাঙ্কের ম্যাথ, সেগুলা নেক্সট দিন দেখে আমরা 8 নাম্বার চ্যাপ্টারে চলে যাবো না ইনশাল্লাহ। আর এর মধ্যে কারো প্রবলেম থাকলে আবার ওই যে ওই কথাটা বলতেছি আমি, যে এখন আগে প্র্যাকটিস প্রবলেম, মানে যেগুলায় সলভ দেওয়া নাই ওগুলা না করে, আগে তোরা যেগুলো সলভ সহ আছে ওগুলো আগে দেখে দেখে সলভ কর, দরকার হইলে 10-15টা করার পর পরে এগুলো বুঝতে পারবি যে কি হইতে চাচ্ছে। আর এর জন্য ভালো হয়, বেটার হয় যে কোনো একটা গাইড ফলো কর, আই মিন যেটার মধ্যে সব বইগুলোর কোশ্চেন একসাথে দেওয়া আছে। তো সেটা চাইলে যেমন ধর লেকচার বা পাঞ্জেরি, সবার মধ্যেই দেখবি প্রত্যেকটা বই, মানে যে তপন স্যার, তারপর হচ্ছে ইসাক স্যার, সবগুলা বইয়ের অনুসরণী, তারপর তারা নিজেরাও কিছু বানানো এরকম সৃজনশীল গুলা দেওয়া আছে।
সো ওগুলা 10-15টা আগে বোর্ডগুলা দেখবি, ওগুলা দেখার পর ওগুলা থেকে 10-15টা দেখার পরে তখন তোর মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে, কোশ্চেন দেখলে পারবি। বা এইভাবে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে মানে অল্প সময়ে অনেক বেশি প্র্যাকটিস করতে পারবি। আর ওই নিজে নিজে হুট করে ধরে একটা ম্যাথ ট্রাই করবি, তুই ফার্স্টে একা হচ্ছে তোর অ্যান্সার মিললো না, তুই আবার আমাকে দিবি, আমার কাছ থেকে শিওর হবি, মানে অনেক টাইম লাগবে। সো ওই জিনিসটা ফলো কর, তাইলে তোর জন্য সুবিধা হবে, বেশি সৃজনশীল প্র্যাকটিস করতে পারবি। আর ফিজিক্সে সৃজনশীলে কিভাবে ভালো করবি, এর জন্য সৃজনশীল প্র্যাকটিস করা ছাড়া কোনো ওয়ে নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস সবার জন্য, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে 8 নাম্বার ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। টাটা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।